এই অত্যাচার যাতে সরে যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, বোনেরা আমার, একটা ছোট্ট জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে যারা ক্ষমতাবান হচ্ছে তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে। একটু ক্ষমতা পেলেই নিজের আচরণ যে বদলে যায়, এবং শুধু কি তাই, দেখবেন তাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমতে থাকে। আপনি দেখেন, আগে বিএনপির প্রতি মানুষের যে মমত্ব ছিল, দয়া ছিল, ভালোবাসা ছিল, সেটা কমেছে না? আজকে যারা আমাদের বিপ্লবী ভাই বন্ধুরা, যাদের নেতৃত্বে এই দেশ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের প্রতি মানুষের যে ভালোবাসা, মায়া, মহব্বত, শ্রদ্ধা ছিল, সেটা কি বেড়েছে না কমেছে? সেটাও তো কমেছে। আজকে যে সমস্ত ধর্মভিত্তিক দল যারা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে, তারা যখন বিশাল বিশাল সমাবেশ করে নিজেদেরকে খুব শক্তিশালী ভেবে অহংকারমূলক কথা প্রচার করে, মানুষ কি সেটা পছন্দ করে না? তারাও তখন মানুষকে বলে যে এরাও তো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। দুঃখজনক হলে সত্য, অল্প কিছু চাঁদাবাজি ধরনের ঘটনা তাদের মধ্যেও পাওয়া যাচ্ছে। এই যদি হয় আমাদের ইতিহাস, এই যদি হয় আমাদের প্রবণতা, একটু ক্ষমতা পেলেই চেহারা বদলে যায়, তাহলে দোষ তো মানুষ হাসিনার দিবে না, দোষ দিবে ক্ষমতা। কি বলেন, সেটা দিবে না? কারণ হাসিনাও তো এক সময় এইভাবে রাজপথে সংগ্রাম করেছিল। হাসিনা হয়তো ৭৫-এর পরে কেঁদে কেঁদে বুক বাঁচিয়ে আমাদের মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি করার চেষ্টা করেছিল। তাহলে মানুষ যখন বিতর্ষিত হয়ে যাবে, একটা সময় মানুষ আর চোখের পানিকে বিশ্বাস করবে না। একটা সময় মানুষ আর মজলুমকে গুরুত্ব দিবে না। একটা সময় যেই চেয়ারে যাবে, মানুষ তার প্রতি হিংসা এবং ক্ষুব্ধতা প্রকাশ করবে। এটা কখনোই আমাদের গণতন্ত্র এবং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভালো লক্ষণ না। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো আমি বললাম এই জন্য, আমার সামনে যারা এই যুব শক্তি কারণ ধরে বসে আছেন, এগুলো উপলব্ধি করতে হবে, এগুলো নিজেদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা এখন দল হিসেবে হয়তো অত বড় না, যুব পার্টি এখনো হয়তো বাংলাদেশের শীর্ষস্থানীয় যুব দল না, যুব সংগঠন না, কিন্তু গড়ে উঠতে হবে ভালোভাবে, সঠিক শিক্ষা নিয়ে, সঠিক অনুভব নিয়ে। আমি তো বলি, ক্ষমতায় যেই যাবে সেই চাঁদাবাজি করবে। পারলে আমার এই মন্তব্যকে ভুল প্রমাণ করে। আপনারা দেখেছেন একটি দলের হাজার হাজার লোকদেরকে বহিষ্কার করা হয়েছে। কি লাভ বহিষ্কার করে? কোন পরিবর্তন কি আছে? পরিবর্তন নাই। আপনি ফুটপাতে মার্কেটের পর মার্কেট রাখবেন, আপনি ডিশের ব্যবসা, আপনি ইন্টারনেটের ব্যবসা, এই সমস্ত টেন্ডারবাজি, ফাঁকিবাজি, চুরি রাখবেন, চাঁদা দেয় কে? অবৈধ যারা কন্ট্রাক্টর, তারাই তো বেশি চাঁদা দেয়। অবৈধ জায়গায় বিল্ডিং বানায়, সেই তো বেশি চাঁদা দেয়। হ্যাঁ, বৈধ যারা ব্যবসা করে, বৈধ যারা বানায়, তারাও দেয়, তাদেরকেও দিতে হয়। কিন্তু আমি রেশিওর কথা বলছি। বেশি দেয় কে? নিজেও অবৈধ কাজের সাথে কিছু না কিছু জড়িত। তাহলে এই চক্র যদি আপনি বন্ধ না করেন, এই রাষ্ট্রকে যদি পরিবর্তন না করেন, কালকে এই বিজেপি পার্টি ক্ষমতায় গেল, এই বিজেপি পার্টির লোকেরা চাঁদাবাজি লিপ্ত হয়ে যাবে। কারণ ক্ষমতার চক্রটা এইভাবে তৈরি করাই রাষ্ট্র। সেজন্যই আমরা বলেছি, এই রাষ্ট্রকে নতুন করে গড়তে হবে, এই রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে হবে। এই রাষ্ট্রকে যদি আপনি চূড়ান্ত ভাবে মেরামত না করেন, তাহলে এই রাষ্ট্রের সংস্কার টেকসই হবে না। কিছুদিন পর পর আবার সেটা, আমরা তো 90-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছি, কিন্তু আমরা তো টেকসই করতে পারি নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমি সর্বশেষ কথা যেটা বলবো, আপনারা দেখেছেন আমরা একটা
জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে রাষ্ট্রটাকে নতুন করে পরিচালনার জন্য আমরা কিছু বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি। 19টা বিষয়ে যেটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একমত হয়েছি। আরো প্রায় 8টা বিষয় আছে যেখানে আমরা পূর্ণাঙ্গভাবে একমত হতে পারি নাই, সেখানে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাদের ভিন্ন মত দিয়েছেন। কেন তারা ভিন্ন মত দিলেন আপনারা জানেন, আমি দুই একটা বলি তাইলে আপনারা বুঝবেন। সবাই একমত হয়েছে যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে কোনো ক্ষমতা নাই, ওনার দুইটাই ক্ষমতা। একটা হচ্ছে যিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, ওনাকে উনি শপথ পড়াবেন, নিয়োগ দিবেন, এটাও ওনার নিজের ক্ষমতা না, এটা ওনার কিছু করার নাই। যিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিতে হবে, মানে এইটার জন্য ওনার কাউকে জিজ্ঞেস করতে হবে না। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি উনি নিয়োগ দিবেন। প্রধান বিচারপতি নিয়োগের একটা বিধান আছে, একটা রীতি আছে, এটাও উনি ব্রেক করতে পারেন না। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতির আর কোনো ক্ষমতা নাই। উনি বাসা থেকে কোনো কবর জিয়ারত করতে হলে ওনাকে প্রধানমন্ত্রীর মতামত নিতে হয়। আপনারা জানেন দুইজন রাষ্ট্রপতির কথা আছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি বলেছেন যে আমার তো কবর জিয়ারত করা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো স্বাধীনতা নাই। তো শেষে দেখা গেল একজন রাষ্ট্রপতি কবর জিয়ারত করতে যাইয়া ওনার রাষ্ট্রপতিগিরিও চলে গেছে। তার মানে রাষ্ট্রপতি কবর জিয়ারতও করতে পারে না অনুমতি ছাড়া। আর একজন রাষ্ট্রপতি বলছেন আমার একটা ডিম দেয়, তাও অর্ধেক আগে খাইয়ে ফেলে, খাইয়া পরীক্ষা করে এটার মধ্যে কোনো বিষ টিস আছে কিনা, ও বাকি অর্ধেকটা আমার খাইতে দেয়। অথচ এই রাষ্ট্রপতির জন্য কত প্রস্তুতি, রাষ্ট্রপতির কত বড় সচিবালয়, কত বড় তার দপ্তর, তিনি যখন রাস্তা দিয়ে যান পুরা অঞ্চল বন্ধ করে ওনাকে যাইতে হয়। তো সব দল একমত হলো যে না, রাষ্ট্রপতিকে এইভাবে রাখা যাবে না, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিতে হবে, এটাতে সবাই একমত। এখন যখন ক্ষমতা কি দেয়া যায় এই প্রস্তাবে আসছে, তখন দেখা যায় কিছু কিছু দল আর ক্ষমতা দিতে চায় না। এইটা দিলে তো আমাদের ক্ষমতা কমে যাবে, এটা দিলে তো প্রধানমন্ত্রী কমে যাবে। আমাদের ঐকমত্য কমিশন 13টা ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। আমরা অনেক আলাপ আলোচনা করে আমরা কিছু সেখানে ভাগ করলাম। এবি পার্টির পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে, রাষ্ট্রপতিকে 5টা ক্ষমতা দেয়া যায়। সময় নষ্ট হবে দেখে আপনাদেরকে বিস্তারিত বললে আপনারা হয়তো বুঝতেন, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি বলছি। কিন্তু সেখানেও দেখা গেল বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা সেটা মানতে রাজি না, তারা সেখানে আপত্তি দিয়েছে। তাইলে কি হইল? তাহলে আপনি বলছেন আমার খিদা লাগছে, কিন্তু খাবার দিতে গেলে বলেন যে খাবো না। বিষয়টা এরকম না? আপনারা বলছেন রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া দরকার, কিন্তু দেওয়ার সময় আবার রাজি হচ্ছেন। আপনারা বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যখন আমরা বলছি যে সংখ্যানুপাতিক ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে, যারা নিচের কক্ষের চাইতে একটু ডিফারেন্ট থাকবে, যাদের আলাদা স্বাধীনতা থাকবে, সেটা আবার আপনি করতে রাজি না। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি দরকার? এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আরেকটা হাউস যদি আগের মতোই হয়, আপনিও যা, আপনার আরেকটা পার্লামেন্ট তাও তা, তাহলে আরেকটা করার দরকার আছে? দরকার নেই। সুতরাং আমরা দেখছি যারা মনে করছেন তারা আগামী দিনে ক্ষমতায় যাবেন, তারা মুখে সংস্কারের কথা বললেও বাস্তবিক জায়গায় গিয়ে তারা অনেক সংস্কারের ব্যাপারে অনাগ্রহী। আমরা তাদেরকে বলছি আপনাদের ভালোর জন্য সংস্কার করা দরকার। আপনারা যদি সংস্কার না করেন, তারপরে কি হয়েছে দেখেন, কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত আন্দোলন করা হলো, সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যখন আমরা নীতি প্রণয়ন করলাম,
সেখানেও কয়েকটা জায়গায় গিয়ে ওনারা আপত্তি দিলেন। সুতরাং কথা অত্যন্ত পরিষ্কার, বাংলাদেশে যারাই খুব বেশি জনপ্রিয় ছিলেন তারাই কিন্তু জনরোষের শিকার হয়েছেন। কেন হয়েছেন? নিজেদের কর্মকাণ্ডের কারণে, নিজেদেরকে সংশোধন করতে না পারার কারণে। শেখ মুজিবের চাইতে জনপ্রিয় নেতা বাংলাদেশে আর কখনো কেউ আসবে কিনা সন্দেহ আছে, যার জন্য দেশের মানুষ রোজা রেখেছে, যিনি জেলখানায় ছিলেন, যুদ্ধ না করে আসার পরে সকল মুক্তিযোদ্ধারা যার পায়ের কাছে নিয়ে অস্ত্র সমর্পণ করেছিলেন, মাত্র 3 থেকে 4 বছরের মাথায় বাংলাদেশের মানুষ তাকে দেশের শ্রেষ্ঠ স্বৈরাচার বলে তাকে প্রত্যাখ্যান করেছে। তো ইতিহাস কেন আপনারা ভুলে যান? কেন আপনারা বারবার ভুল করেন? আমরা তো এদেশের সকল রাজনৈতিক দল, আমরা তো একে অপরের ভাই, একে অপরের বোন। আমাদের সাথে শত্রুতা ছিল ব্রিটিশদের। 200 বছর আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি। পাকিস্তানিরাও আমাদের ভাই ছিল। তো তারা যখন আমাদেরকে শত্রু ভাবাপন্ন করেছে, তারা যখন আমাদের গণহত্যা চালিয়েছে, সেই দিন থেকে আমরা তাদের সাথে শত্রু গণ্য করেছি। তাদের সাথে 9 মাস যুদ্ধ হয়েছে, জীবন যুদ্ধ করে আমরা তাদেরকে পরাজিত করেছি। কথা তো ছিল এই স্বাধীন বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই ভাই ভাই হয়ে থাকবে। আবার আমাদের বুকে গুলি চালালো যারা, তারা ব্রিটিশও না, তারা পাকিস্তানিও না। তারা বলছে তারাই এই বাংলাদেশের সবুজ পতাকার জন্য নাকি লড়াই করেছে। কিন্তু তাদের বিরুদ্ধেও আমাদেরকে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে সংগ্রাম করে আমরা এই বাংলাদেশকে আবার মুক্ত করেছি, আবার গণতন্ত্রের পথে আমরা রচনা করেছি। প্রিয় যুব ভাই ও বন্ধুগণ, তাই আপনাদেরকে বলছি যে সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন। এবি যুব পার্টি আজকে যে জায়গায় আছে, এটা অত্যন্ত ভালো একটা জায়গা। আপনারা অনেক সৌভাগ্যবান, কারণ জন্মের 3য় বৎসরে এসেই আপনারা একটা গণতন্ত্রের অভিযাত্রার সুযোগ পেয়েছেন। আগের দিনের কাঠিন্য আর সামনের দিনের সুন্দর পথ চলা, দুইটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে আগানো যায়, 2 বছরের মধ্যে এবি যুব পার্টিকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ যুব সংগঠনে পরিণত করা সম্ভব। সেটার জন্য পরিকল্পনা দরকার, সেটার জন্য একটা কঠিন এবং সিদ্ধান্ত দরকার, সেটার জন্য সাহস এবং সুন্দর একটা ঐক্যবদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার দরকার। আমি আশা করি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সবাই নতুন করে শপথ নেবেন, নতুন করে উপলব্ধি করবেন আগামী দিন যাতে এবি যুব পার্টির পথ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের পথ হয়, সেই প্রত্যাশা করেই